বিন্দু আজকে আমরা গণিতের পরিমিতি 16.4 অধ্যায়টি নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে ঘনবস্তু নিয়ে আলোচনা করা হয়েছে। দেখো, ঘনবস্তু হচ্ছে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকবে সেটিই ঘনবস্তু। এখানে তিন ধরনের ঘনবস্তু নিয়ে আলোচনা করেছে: আয়তাকার ঘনবস্তু, ঘনক আর সিলিন্ডার বা বেলন। প্রথমে আয়তাকার ঘনবস্তু। মনে করো এই যে একটা বই, এই বইটার কয়টা পৃষ্ঠ আছে? 6টা। এই একটা পৃষ্ঠ, এই পাশ দিয়ে একটা, দুইটা, তিনটা, চারটা, এটা ধরলাম 5 আর পেছন সাইডটা হচ্ছে 6। তাহলে তোমার এখানে 6টা পৃষ্ঠ আছে। এখন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কি? এই পৃষ্ঠ বরাবর দৈর্ঘ্য হচ্ছে এই সোজা, প্রস্থ এটা, আর উচ্চতাটা কি? ও সারফেস থেকে কত উপরে আছে, এই যে এই জিনিসটা হচ্ছে তার উচ্চতা। যেহেতু এটা তিনটা জিনিসই আছে, 3 ডাইমেনশন, তাইলে এটা একটা ঘনবস্তু। এখন এটা কি ধরনের ঘনবস্তু সেটা ডিপেন্ড করবে তার পৃষ্ঠটা কেমন। দেখো, তার পৃষ্ঠটা যদি আমি শুধু এই একটা পাতা চিন্তা করি, তাহলে এটা আয়তাকার না। এই যে আয়তক্ষেত্রে কি হয়, বিপরীত বাহু দুটো পরস্পর সমান, আর দৈর্ঘ্য বড়, আর হচ্ছে তোমার এই যে প্রস্থটা তুলনামূলক ছোট। তাহলে এটা যেহেতু একটা আয়তক্ষেত্রের মতো পৃষ্ঠ, তাহলে এটা আয়তাকার ঘনবস্তু। তা আয়তাকার ঘনবস্তু যেহেতু আমরা তিনটা অংশ পাইলাম, একটা দৈর্ঘ্য এ, প্রস্থ বি আর উচ্চতা সি, তাহলে এর সূত্রগুলো আমাদের মুখস্থ করে ফেলতে হবে। যে আয়তাকার ঘনবস্তুর হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল, যেহেতু 6টা তল থাকবে, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে এরকম 2ab bcca। আমাদের এই সূত্রগুলো মুখস্থ করে ফেলতে হবে। এরপরে আসো ঘনকটা কি। দেখো, আরেকটা জিনিস, আমার কাছে ওরকম কোনো ঘনক ছিল না, আমি একটা বক্স নিয়ে এসেছি। দেখো, এই যে বক্সটা, এর 6টা অংশ, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। তো এখন আমরা যদি খেয়াল করি, দেখো প্রত্যেকটা অংশে কেমন, এই যে দৈর্ঘ্য প্রস্থ এটা প্রায় মানে সমান না? দৈর্ঘ্য যতটুকু, এই যে প্রস্থ ততটুকু। আবার উচ্চতা যদি খেয়াল করি, তাহলে উচ্চতাটাও সেম। অর্থাৎ তাহলে বোঝা যাচ্ছে কি, যে এটা একটা আয়তক্ষেত্র না, এর পৃষ্ঠটা আয়তাকার না, এটা হচ্ছে তোমার বর্গক্ষেত্রের মতো। বর্গক্ষেত্রে যেমন প্রত্যেকটা বাহুই সমান, তাহলে এখানেও ঠিক সেম। তো আমাদের বর্গক্ষেত্রের মতো যে ঘনবস্তুটা আমি পাবো, সেটাই হচ্ছে আমার ঘনক। তাহলে ঘনকের সূত্রগুলো মুখস্থ করে ফেলবে: কর্ণের দৈর্ঘ্য, সমগ্র তলের ক্ষেত্রফল আর আয়তন। এরপর আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আমাদের বেলন বা সিলিন্ডার। সিলিন্ডারের এই যে সংজ্ঞাটা, এটা তোমাদের একটু মুখস্থ করতে হবে। এখানে দেখো কি বলছে, কোনো আয়তক্ষেত্রের যে কোনো বাহুকে অক্ষ ধরে আয়তক্ষেত্রটিকে ওই বাহুর চতুর্দিকে ঘোরালে যে ঘনবস্তুর সৃষ্টি হয় তাকে বেলন বলে। এই ধরনের প্রশ্নটা এই সংজ্ঞার আকারেই কিন্তু প্রশ্নটা দেয়। তোমরা তখন একটা সাপ্তাহিক পরীক্ষা অনেকেই ভুল করেছে, যে এভাবে বলা আছে যে প্রশ্নে যে ঘনবস্তু সৃষ্টি হয় তার ক্ষেত্রফল বের করো। তাহলে তোমরা কি করছো, এই যে ঘনবস্তু, এই যে এখানে ঘনবস্তু দেখছো, এই সূত্র মুখস্থ করছো, মনে করছো এই সূত্রই হচ্ছে ঘনবস্তু সূত্র। তো এটা আসলে না, সবগুলোই ঘনবস্তু। আচ্ছা, সিলিন্ডার বোঝাতে গিয়ে আমি আরেকটা জিনিস নিয়ে এসেছি আজকে তোমাদের সামনে। এই যে এই ধরনের যে টিনগুলো থাকে, সেটাই আসলে এক একটা সিলিন্ডার। গ্যাসের সিলিন্ডার তোমরা দেখেছো। তো এই জিনিসটার একটা জিনিস খেয়াল করো তো, এই যে ছবির মতো কিনা, এই যে সিলিন্ডার, এটাও সেম ছবির মতো। তো দেখো, ছবিতে দুইটা এই যে গোল্লা গোল্লা পার্ট দেখাচ্ছে, তার মানে দেখো এই সিলিন্ডারের উপরের অংশটা রাউন্ড না, এটা হচ্ছে একটা কি বৃত্ত। সিলিন্ডারের তাহলে কয়টা পার্ট থাকছে? দেখো, এটা একটা বৃত্ত, তারপরে নিচের পার্টটা আরেকটা বৃত্ত, আর মাঝের
এই রাউন্ড শেপ অংশটা, এই বডিটা, ফুল বডিটা। এখন মনে করো আমি এই টিনটাকে এই বরাবর কেটে নিলাম, কেটে নিলে দুই সাইড থেকে দুইটা পার্ট এভাবে সোজা করে দিলাম, কেটে এরকম সোজা করে দিলাম, তখন কেমন আসবে বিষয়টা? তখন কিন্তু আসলে এই শেপটাই আসবে। যদি প্র্যাকটিক্যালি একটু চিন্তা করি, মনে করো আমি এটা দিয়ে মুড়িয়ে নিলাম, এই যে এই কাগজটা, এই তোমার এই যে দেখো পুরো, মনে করো এটাই বডি ছিল, এই টিনের বডিটাই ছিল এই কাগজটা। এখন আমি এই পাশটা থেকে এই টিনের বডিটা এইভাবে কেটে নিলাম, কেটে নিলে কি হয়ে গেল? কেটে নিলে এইভাবে একটা শেপ পাওয়া গেল। তো শেপটা আসলেই দেখো আয়তক্ষেত্র কিনা, এই দেখো শেপটা আসলে আয়তক্ষেত্র, অর্থাৎ জিনিসটা এরকম রাউন্ড ছিল। যদি আমরা ভাঁজ করে নিই তাহলে এইভাবে একটা সিলিন্ডার পাওয়া যাবে, এই যে পুরো সিলিন্ডার। এখন সিলিন্ডার দেখো এই নিচের অংশটাও গোল, এই উপরের পার্টটাও গোল। এখন এটাকে যদি আমি কেটে ফেলি তাহলে এরকম একটা আয়তক্ষেত্র পাওয়া যাবে, এই যে এরকম একটা ক্ষেত্র পাওয়া যাবে। আবার আরেকটা জিনিস, সংজ্ঞার সাথে মিল রেখে যদি আমরা একটু প্র্যাকটিক্যালি চিন্তা করি, মনে করো এই যে এই কাগজটা একটা আয়তক্ষেত্র, তাই তো? আয়তক্ষেত্রর এক বাহুকে অক্ষ ধরে, এই যে বাহুটাকে, এটাকে অক্ষ ধরলাম, ধরে অপর বাহুটাকে চারিদিকে এভাবে ঘুরিয়ে আনলাম, তাইলে কি আমরা এরকম একটা রাউন্ড শেপ পাবো না? একটা সিলিন্ডার পাবো কিনা? এই জিনিসটাকে যখন এভাবে আস্তে করে আমি ঘোরাচ্ছি, তখন আমি একটা সিলিন্ডার পাচ্ছি কিনা চিন্তা করে দেখো তো। আবার একইভাবে এই কাগজটাকে ধরে আমি যদি চার সাইডে যে ঘুরিয়ে আনলাম, তাইলে তো আমার এই সিলিন্ডারটা তৈরি হয়ে গেল। তো বিষয়টা আসলে এরকমই যে আমরা একটা আয়তকার বস্তুকে, এই যে একটা আয়তকার বস্তুর কোনো একটা বাহুকে, এই যে এই বাহুটাকে আমি যদি ধরি, এই বাহুটাকে অক্ষ ধরে অন্য বাহুটাকে, এই যে এই লম্বা যে বাহু, এটাকে চারিদিকে যদি ঘুরিয়ে আনি তাহলে একটা ঘনবস্তু সৃষ্টি হবে, এবং সেটাই হচ্ছে আমাদের বেলুন বা সিলিন্ডার। অর্থাৎ এই সিলিন্ডারটার এই বডিটা হচ্ছে আয়তক্ষেত্র, আর এই দুই পাশটা হচ্ছে তোমার কি? দুই পাশটা হচ্ছে বৃত্ত, এই যে এরকম বৃত্ত। তাহলে বৃত্তর এই যে ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। আর এই যে রাউন্ড শেপটার ক্ষেত্রে দেখো তো, এই যে বাইরের গোল বডির অংশটা, এটা একটা পরিধি না? বৃত্তের পরিধি। আমরা বৃত্তের পরিধি কি বলি? এই পুরো জায়গাটাই হচ্ছে তার পরিধি, এই জিনিসটা আমাদের বৃত্তের পরিধি। তাহলে এই পরিধির অংশটা প্লাস এই উচ্চতা, সেটাই হচ্ছে আমাদের এই বডির ক্ষেত্রফল। ঠিক আছে? এই যে বডিটা, এই যে আমি যদি এই কাগজটা চিন্তা করি, তাহলে এই যে পুরো জিনিসটাই হচ্ছে আমার কি? এটা রাউন্ড ছিল, এটাকে যখন ছড়িয়ে দিলাম তখন যে অংশটা কভার করতেছে সেটাই হচ্ছে আমাদের কি বলা যায়, যে বৃত্তের পরিধি। আর যতটুকু উচ্চতা সেটা হচ্ছে h, অর্থাৎ 2π r/h। এখন এই তিনটা যোগ করলে হয়ে যাবে সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তল মানে দুইটা বৃত্তাকার তল আর একটা হচ্ছে এই যে আয়তকার তল, এটাই সমগ্র তল। এই তল তিনটা যোগ করলে আমরা সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল পাবো। আর শুধু বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল বলতে এই যে বডিটা আমরা বলেছি যে 2π r/h। এভাবে এই জিনিস তিনটা মাথায় রাখবে। দেখো শিক্ষার্থীরা, বরিশাল 16 বোর্ডে একটি সৃজনশীলে দেখো 8-এর গতে কি বলতেছে, আয়তকার ক্ষেত্রটিকে বৃহত্তর বাহুর চারিদিকে ঘোরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তার সমগ্র তলের ক্ষেত্রফল আর আয়তন বের করো। আমি বলেছি যে সিলিন্ডারের ক্ষেত্রে তোমার কিন্তু এরকম ক্লুটা দিয়ে দেয়, সংজ্ঞাটা দিয়ে দেয়, সরাসরি বলে না যে বেলনের ক্ষেত্রফল বের করো। উদ্দীপকে তোমার একটা আয়তকার ক্ষেত্রের তথ্য দেওয়া আছে, তার সাপেক্ষে
আয়তাকার ক্ষেত্রটির বৃহত্তর বাহুর চারিদিকে ঘোরালে যে ঘনবস্তু উৎপন্ন হয়, অর্থাৎ এখানে সিলিন্ডারের তথ্য জানতে চাচ্ছে। তো মনে করো এটা কিভাবে আমরা সমাধান করব। দেখো এই যে একটা মনে করো এইটাই আয়তক্ষেত্র ছিল, এটা আমাদের আয়তক্ষেত্র, তাইলে এর বৃহত্তর বাহু এটার চারিদিকে ঘোরাতে বলতেছে। তার মানে আমার কিন্তু এই যে জায়গাটা ফিক্স থাকবে, এই যে লম্বা যে অংশটা এটা ফিক্স থাকবে, এটার চারিদিকে এই আমার এই অংশটাকে এভাবে করে ঘোরাবো, তাহলে একটা সিলিন্ডার উৎপন্ন হবে। সে বৃহত্তর বাহুটাকে বাহুর চারিদিকে ঘোরালে, এই পুরো ক্ষেত্রটাকে বৃহত্তর বাহুর চারিদিকে ঘোরালে, তাহলে বৃহত্তর বাহুটা তো ফিক্স থাকলো, আর এই যে আমার আয়তক্ষেত্রটাকে এই বাহুর চারিদিকে আমি এভাবে ঘোরাচ্ছি, ঘোরালে একটা সিলিন্ডার তৈরি হবে। তখন মনে রাখবে এই যে আর কিন্তু চলে আসবে আমাদের ছোট বাহুটা, আর বৃহত্তর বাহু যার চারিদিকে ঘোরাচ্ছি সে কিন্তু এইচে চলে যাবে। আমার আর এইচ এই দুটো জিনিসই তো বুঝতে হবে, না হলে আমরা সূত্রে অ্যাপ্লাই করতে পারবো না। তো অঙ্কে যখন এরকম বলবে বৃহত্তর বাহুর চারিদিকে ঘোরালে, তাহলে বৃহত্তর বাহুটা আমি ফিক্সড করে দিলাম, এর চারিদিকে আমি বাকি অংশ ঘোরাচ্ছি, তাহলে ঘোরালে তো একটা এরকম রাউন্ড শেপ আসবে। তাহলে যেহেতু বৃহত্তর বাহুর চারিদিক, তাহলে উচ্চতাটা আমার বৃহত্তর বাহু। দেখো মিললো কিনা আমার কথার সাথে। আর যেহেতু এই যে বাকি অংশটা আমি ঘোরাচ্ছি, তাহলে এই যে ছোট বাহুটাই আমার ব্যাসার্ধ হিসেবে কাজ করতেছে। আবার মনে করো বলছে যে ক্ষুদ্রতর বাহুর চারিদিকে ঘোরালে, তাহলে আমি তো ক্ষুদ্রতর বাহু এটার চারিদিকে আমি এই বড় অংশটা ঘোরাবো, তাহলে বড় অংশটা যদি এভাবে চারিদিক থেকে ঘুরিয়ে আনি, তাহলে এরকম একটা সিলিন্ডার তৈরি হবে, তাই তো? তাহলে আমার উচ্চতাটা এক্ষেত্রে হয়ে যাবে সেই ছোট বাহুটা, আর বৃহত্তর বাহুটা হয়ে যাবে আমার আর। এভাবে প্র্যাকটিক্যালি চিন্তা করলে অঙ্কটা করতে পারবে। এরপরে তোমার সূত্রতে বসাই দিলেই হয়ে যাবে। এখন আরেকটা অঙ্ক যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ওই যে বেলুনের ওই ধরনের একটা অঙ্ক আসে, আরেকটা এই অধ্যায় থেকে যে অঙ্ক আসে সেটা হচ্ছে লোহার পাইপের অঙ্কটা। বরিশাল 17 বোর্ডে এসেছে, আরো অনেকগুলো বোর্ডে এসেছে, তোমরা একটা দেখবা। দেখো এখানে লোহার পাইপের ভেতরের ও বাইরের ব্যাস দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, আর 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন দেওয়া আছে। এখন আমার পাইপের ওজনটা বের করতে হবে গতে এই ক্ষতে। দেখো আমরা যদি এভাবে চিন্তা করি, এটা একটা পাইপ, চিন্তা করলাম এটা একটা পাইপ, পাইপের এই ভিতরের অংশটা হচ্ছে ফাঁকা, এই এর ভিতর দিয়ে জিনিস ঢুকানো যায়, এটা ফাঁকা। তো লোহাও মূলত কতটুকু অংশে থাকে, এই যে পাইপের এই বাইরের মানে যে অংশটা পুরো ঠিক সেইটুকুই আমার লোহা থাকে, এই ভিতরে পুরোটাতে তো থাকবে না। আর পুরোটাই যখন লোহা থাকবে, পুরোটাই যখন লোহা দিয়ে ভর্তি থাকবে তাকে নিরেট বলা হয়। তো এখন দেখো এই পাইপের এতটুকু অংশ জুড়েই শুধুমাত্র লোহা আছে। আর আমার কি কি তথ্য দেওয়া আছে, যে পাইপের ভেতরের ব্যাস বলতে এই যে ভিতরের যে ফাঁকা অংশটা, অর্থাৎ এই অংশটা, এই পুরো অংশটা হচ্ছে আমার ভিতরের ব্যাস, এই পুরো অংশটা ভিতরের ব্যাস। আর বাইরের ব্যাস বললে কি বুঝবো, এই যে এই বাইরের এই অংশ থেকে আবার এই পরবর্তী বাইরের ওয়াল পর্যন্ত যে অংশটা সেটা হচ্ছে বাইরের ব্যাস। ভেতরের ওয়াল থেকে ভেতরের ওয়াল ভেতরের ব্যাস, বাইরের ওয়াল থেকে বাইরের ওয়াল বাইরের ব্যাস। তো আমাদের অঙ্কে তো ব্যাস লাগে না, আমরা ব্যাসার্ধ নিয়ে কাজ করি, তাই আগে আমরা ব্যাসার্ধ বের করে নিব। তো মনে করো বাইরের ব্যাসার্ধ হচ্ছে এই যে কেন্দ্র থেকে বাইরের ওয়াল পর্যন্ত যে ব্যাসার্ধ সেটাকে আমরা বড় আর ধরতে পারি, আর কেন্দ্র থেকে ভিতরের ওয়াল পর্যন্ত যে ব্যাসার্ধ সেটাকে আমি ছোট আর ধরতে পারি। এখন চিন্তা করো তো এখান থেকে এই পর্যন্ত এই পুরো অংশটা থেকে এই ভিতরের এই ছোট অংশটা বাদ দিলে আমরা লোহার অংশটা পাচ্ছি কিনা, ছবিতেই দেখো বুঝো কিনা। এইটুকু থেকে এইটুকু বাইরের ওয়াল পর্যন্ত পুরোটা থেকে আমি এইটুকু বাদ দিয়ে নিলাম, তাহলে কিন্তু আমি লোহার অংশ পাবো। একইভাবে আমি
বাইরের আয়তন থেকে পাইপের ভেতরের আয়তনটা বাদ দিলে লোহার আয়তন পাবো, বা পাইপের লোহার আয়তন। তাহলে বাইরের আয়তনের সূত্র পাই আর স্কয়ার এইচ, ভেতরের আয়তনের সূত্র পাই ছোট আর স্কয়ার এইচ। এই দুটো সমাধান করলে আমি লোহার পাইপের আয়তন পাবো। তাহলে আয়তন পেয়ে গেলাম। এরপরে চাইছে যে পাইপের ওজনটা কি। এখন একটা ক্লু দিছে এখানে যে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম। তাহলে আমি যে পাইপের লোহার ওজন পাবো, লোহার আয়তন পাবো, তাহলে তত ঘন সেন্টিমিটারের লোহার ওজন কত সেটা আমরা বের করব। আমি যে ক্লুগুলো দিয়ে দিচ্ছি সেই অনুযায়ী তোমরা অঙ্কটা করে দিবে। আর গতে কি বলছে যে পাইপটিকে গলিয়ে 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা নিরেট দণ্ডে পরিণত করা হলো। দেখো নিরেট দণ্ড বলেছে, অর্থাৎ এখন এই যে বাইরের পাইপগুলো ছিল, লোহার অংশটা ছিল, এই লোহার অংশটাকে গলায় একটা নিরেট পাইপ তৈরি করছে। নিরেট মানে পুরোটাই এই যে লোহা দিয়ে ভর্তি, পুরোটাই, অর্থাৎ এইটুকু পুরো লোহাটাকে নিয়ে গলায় দিল, গলিয়ে একটা নিরেট গোলক তৈরি করলো, যার ব্যাসার্ধ বলতেছে 6 সেন্টিমিটার। অর্থাৎ এই যে নতুন যে লোহাটা তৈরি হলো তার পাই আর স্কয়ার এইচ, এটা হচ্ছে তার আয়তন। তাহলে এই আয়তনটা কোন আয়তনের সমান বলতো? এই আয়তনটা কিন্তু আমার এই যে লোহার আয়তনের সমান। লোহার আয়তন আমি যদি এখানে 100 পাই তাহলে এই 100-র সমান, কারণ এই গোলকটার মধ্যে কি আছে? শুধু লোহা আছে। তার মানে এই গোলকটার আয়তন আমার লোহার আয়তনেরই সমান। আমি কিন্তু কোনো নতুন জিনিস অ্যাড করিনি বা কমিয়ে দেইনি। অর্থাৎ আমার এই বড় পাইপে যতটুক লোহা ছিল তার আয়তনের সমান জিনিস নিয়েই আমি নতুন আরেকটা বেলন সিলিন্ডার তৈরি করছি, একটা দণ্ড তৈরি করেছি। তাহলে গ এর ক্লু হলো নতুন সিলিন্ডারটার আয়তন হবে লোহার আয়তন, যেটা আমরা গ থেকে পাবো একটা লোহার আয়তন, সেটার সমান। এরপর সমাধান করলে আমরা এখানে নতুন দণ্ডের উচ্চতাটা এইচ এর মান বের করতে পারবো। আর এর মান দেওয়া আছে 6, এখান থেকে আমরা এইচ এর মান বের করতে পারবো। ঠিক আছে, এভাবে এই অঙ্কটা সমাধান করে দিবেন।